সবাইকে আমন্ত্রণ। যেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে হাজির হয়ে গেছে আমি রেজওয়ানুজ্জামান, আর আজকে আমাদের সঙ্গে অতিথি হয়ে আছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার, সবাই চেনেন, জাভেদ ওমর বেলিম। স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। ক্রিকেট নিয়ে কানপুরে বাংলাদেশের ভাগ্য বদলাবে কিনা সেই প্রশ্ন রেখে আমরা শুরু করতে চাই। আপনারাও চাইলে অংশ নিতে পারেন আমাদের এই আয়োজনে। ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। জাভেদ ওমর বেলিম, চেন্নাই থেকে কানপুর, কঠিন পরিস্থিতি বাংলাদেশের জন্য, ভাগ্য বদলাবে কিনা যে প্রশ্নটা আমরা রেখেছি বিষয় হিসেবে, আপনার কাছে প্রথমেই সেই উত্তরটা জানতে চাই, তারপরে আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব। দেখেন, টপ লেভেলে ভাগ্য বদলাবে, একটা ম্যাচ আপনি জিতে ভাগ্য বদলাতে পারেন না। যেহেতু আমরা যদি এই ম্যাচের আগে যদি একটা সিরিজ দেখি এগেনস্ট পাকিস্তান, আমরা যেটা সবসময় বলি যে আমরা কোনো অ্যাচিভমেন্ট হলে আমরা এমনভাবে বলি যেন আমরা সব কিছু পেয়ে গেছি, আবার যখন একটা ম্যাচ হেরে যাই আমাদের সব কিছু শেষ হয়ে গেছে। তো ওই জায়গায় প্রফেশনাল লেভেলে কেউ চিন্তা করে না, বা প্রফেশনাল আমি সবসময় বিশ্বাস করি, বা এটা আমার ব্যক্তিগত অভিমত, পুরো ক্যালেন্ডারে আপনি কী করছেন। কারণ আপনি দুইটা ম্যাচ জিতে যদি আপনি ক্যালেন্ডারে খারাপ করেন প্রথমে, তাহলে ওটা আপনার ইউজলেস। তো ভাগ্য বদলাবে, যেহেতু এটা বড় ব্যাপার কেন, এগেনস্ট ইন্ডিয়া, ইন্ডিয়া একটা প্রতিটা জায়গায় চ্যালেঞ্জ, এগেনস্ট স্পিন খেলা, একটা টপ দল। যদি আপনি আগে যেমন 90s অস্ট্রেলিয়া ছিল বা 2000 অস্ট্রেলিয়া ছিল, ওরকম একটা দল ইন্ডিয়া, মানে প্রতি জায়গায় পরিপূর্ণ। বোলিং করতে হলে চ্যালেঞ্জ নিতে হবে, ওই বোলিংটা ফাস্ট বোলিং ফেস করতে হলে চ্যালেঞ্জ নিতে হবে, স্পিন হলে চ্যালেঞ্জ করতে হবে। ওই জায়গাটা যদি বাংলাদেশ, আমি বলছি না যে জিতলে ভাগ্য বদলাবে বা হারলে ভাগ্য শেষ হয়ে যাবে, যদি টপ ক্রিকেট খেলে, কিন্তু সামনে যে হার জিত তো একটা ব্যাপার আছে, কপাল। অবশ্যই ভালো খেলা যেন আমাকে টেস্টে আপনি ম্যাচে আপনি একদিনে জিতে যাবেন না, আপনাকে 5-7টা সেশন ভালো খেলে জিততে হবে। তো ওই একটা জায়গায় যদি বাংলাদেশ ভালো খেলেও হেরে যায় ওই জায়গাটায়, তাহলে বাংলাদেশ ফিউচার ক্রিকেট যেগুলো আসবে, যদি এগেনস্ট ইন্ডিয়া যে পরিস্থিতি আছে, আমরা লাস্ট ম্যাচ ভালো খেলি না, সব কিছু মিলে একটা বিশ্বাসের জায়গা যেটা তৈরি হয়েছিল এগেনস্ট পাকিস্তানের সাথে টপ খেলে, ওটা যদি এইভাবে ওই ফর্মটাকে যদি কন্টিনিউ করতে পারে, তাহলে বাংলাদেশের জন্য মানে ভাগ্যবত জানি না, বাট ক্যালেন্ডারে আপনারা সুন্দর যেটা মানে কি বলে রেজাল্ট বা নোট, ওটা সুন্দর শেষ করতে পারবে এই বছরের শেষে। আচ্ছা, মানে ভারতের বিপক্ষে আমি যেটা বলছিলাম যে ভালো খেলা, আপনি যে জয় পরাজয় অনেক পরের কথা, ভালো খেলা কিংবা 5-7 সেশন ডোমিনেট করে খেলা, সেটা কি আসলে পসিবল, মানে শক্তির বিচারে? অফকোর্স পসিবল। প্রফেশনাল লেভেল তো আপনি যেভাবে চিন্তা করেন পসিবল না, তো কখনোই পারবেন না আপনি। তো ইট ইজ নট যে আপনার একটা পাড়ার খেলা বা একটা টপ লেভেলের খেলা, একটা দল হ্যাঁ দুর্বল, খাতা কলমে ইন্ডিয়া এগিয়ে আছে, হয়তো আপনি সব বা আমরা এগিয়ে নেই, কিন্তু মাঠে কিন্তু পার্টিকুলার ডে যে ভালো খেলে ওই জয়লাভ করে। বাট টেস্ট ম্যাচ একটা এমন জায়গা যে আপনার দুইটা সেশন একটা সেশনে পুরো খেলা চেঞ্জ হয়ে যায়। ওই জায়গাটা আমরা টেস্ট ম্যাচে আজকে মানে যেভাবে আগের মানে এগিয়ে যাওয়ার কথা ছিল, এবার ওয়ানডেতে এগিয়েছি, এবার পারি নাই। কারণটাই হচ্ছে যে আমরা মানে কনসিস্টেন্ট পারফর্ম, মানে ওই পার্টিকুলার টেস্ট ম্যাচকে সারাদিন কনসিস্টেন্ট করতে পারিনি। দুইটা সেশনে এমন ভালো খেলেছি, একটা সেশন খারাপ করে আমরা ছিটকে গিয়েছি। যদি আপনি অনেকগুলো ইতিহাস দেখেন, ইভেন এগেনস্ট পাকিস্তানও আমরা একটা সেশন টপ খেলেছি 26-এ 6 উইকেট, ওই জায়গায় টপ খেলেছি, আমরা টপ জায়গায় চলে গেছি। তো ওইটা সবসময় আমরা বিপরীত হয়েছে। তো ওই একটা জায়গায় যদি আমরা, যেটা অবশ্যই সম্ভব, যেহেতু আমাদের দলে কিছু এমন প্লেয়ার আছে তারা মানে মানে ইন্ডিয়ার কাছাকাছি ম্যাচিওর, যদি মুশফিকের কথা বলি বা যদি আমরা এসের কথা বলি, তাসকিনের কথা বলি, যদি আমরা সাকিবের কথা বলি, এরাও কিন্তু ওয়াস্টলি এক্সপিরিয়েন্স টপ লেভেলে। এগেনস্ট ইন্ডিয়া হয়তো এটা আরও বড় চ্যালেঞ্জে, আর প্রফেশনাল যারা প্লেয়ার ওরা কিন্তু বড়দের সঙ্গে বেশি ভালো খেলতে চায়, লিটন দাস আছেন। তো ওই একটা জায়গায় আমার কাছে মনে হয় যদি আমরা ভালো খেলি, এটা আমাদের ফিউচার বললাম যে খুব ইম্পর্ট্যান্ট হবে। কেন বিশ্বের জায়গায় তখনই আপনি হবে যখন কনসিস্টেন্ট পারফরমেন্স করবেন। ওকে, সাকিব আল হাসানের কথা দিয়ে যদি শুরু করি, যে সাকিব খেলবেন কিনা সেটা আপনার কি মনে হয়? দেখেন, আমার ব্যক্তিগত হয়তো অনেক আলোচনা সমালোচনা হচ্ছে, ওনার ফর্ম নিয়ে কথা হচ্ছে, ওনার ফিটনেস নিয়ে কথা হচ্ছে, বাট এখন আমি স্টিল মনে করি যে সাকিব আল হাসানের দলে দরকার আছে। উনি যদি মোটামুটিও ফিট থাকেন, প্রতিটা প্লেয়ার কিন্তু কিছু কিছু ইনজুরি নিয়েই খেলে, কিন্তু হয়তো ওনার যেটা কোনো করে বক্তব্যের জন্য এটা সমালোচনা উনি হচ্ছেন। তো ওই একটা জায়গায় আমরা মানে এন্ড অফ দ্য ডে ওগুলো তো ইতিহাস হয়ে গেছে। দল এখান থেকে বলা খুব টাফ, কিন্তু দল যেটা মনে করে ওটা ইম্পর্টেন্ট। কিন্তু আমার ব্যক্তিগত অভিজ্ঞতা হচ্ছে স্টিল আমি মনে করি সাকিব যদি ফিট থাকে, 100% না ফিট হোক, যদি 80%ও ফিট হয়, ওনার দরকার আছে অবশ্যই। সেটা বোলিংয়ের ক্ষেত্রে অবশ্যই দরকার। হ্যাঁ, ব্যাটিংয়ে উনি একটু ফর্মে ভুগছেন, যদি এটা ফর্মটা চলে আসে, এটা অবশ্যই স্টিল আমি মনে করি যে প্লেয়ারই খেলুক তার জায়গায়, তার চেয়ে অবশ্যই সে বেটার হবে। কিন্তু সাকিবকে বাদ দেওয়াটা কি আসলে কঠিন কিনা, মানে যে টিম ম্যানেজমেন্ট দলের সঙ্গে থাকেন তাদের জন্য আসলে কঠিন কিনা, এটা কি আরো বড় ডিসিশন কিনা যে সাকিবকে 11 থেকে বাদ দেওয়া? অবশ্যই বড় ডিসিশন। কারণ ওনার মতো একটা এমন পারফর্মার
যখন উনি এটা বলেছেন, যখন আমি মনে করব যে ড্রাইভার হতে পারবো না, তখন আমি রিটায়ার্ড করে ফেলবো। তো আমার কাছে যারা ম্যানেজমেন্ট আছে, একটা বড় ডিসিশন যদি সাকিবকে নেয়, যদি বাদ দেয়, আপনি তো এমন না যে ইনজুরির জন্য হয়তো বাদ পড়বে, কিন্তু পারফরমেন্স জন্য বাদ পড়ে, তাহলে আপনি ওকে আর সুযোগ দেওয়ার চান্স খুবই কম হবে, বা দেওয়া ঠিক হবে না। কারণ উনি তো এমন না যে 1 বছর পর আবার ফিরে এসে পারফর্ম করে খেলবেন। হয়তো উনি ছেড়ে দিবেন, আর নাহলে হয়তো পরের সিজন এই সিজনও রেস্ট দিবে। তো ওই একটা জায়গায় আমার মনে হয় যে নতুন আসবে ওকে তো সময় লাগবে, যেহেতু আমরা অলরেডি সাকিব যেভাবে পারফর্ম করেছেন, অলরেডি আমরা ইনভেস্ট করে ফেলেছি ওর পিছনে। আমরা চাবো নতুনকে নেওয়ার চেয়ে ওকে ম্যাক্সিমাম সুযোগ দিয়ে ওর থেকে যে 1 বছর বা 6 মাস উনি যতদিন খেলতে চান বা দল মনে করে আমার দরকার, ওনাকে সুযোগ দেওয়া উচিত। এটা আমার ব্যক্তিগত অভিমত। আমরা ফিরবো আপনার কাছে। দর্শকের অভিমতকে আমরা একটু জানতে চাই। পরিচয় জানিয়ে আপনার প্রশ্ন অথবা মতামত যেটাই থাকুক আমাদের জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বেলিম ভাই, আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম। বেলিম ভাই ভালো আছেন? ভালো, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আমি রাজবাড়ি থেকে রিপন বলছিলাম। জি, রাজবাড়ি থেকে রিপোর্ট। জি প্লিজ বলেন। যে আমাদের যে টেস্টটা কানপুরে, এই টেস্টে আমাদের যে পিচটা দেখালো কালো মাটি, আর আগের যে পিচটা আমরা খেললাম সেটা হচ্ছে লাল মাটি এবং কালো মাটি, এই 2 ধরনের পিচ। এটা সাধারণত আমাদের বাংলাদেশ কম হয়। আমরা অভ্যস্ত না কোনো ক্রিকেটারে 2-1 ছাড়া। তাহলে এই পিচের ওদের কেন এই আমার প্রশ্ন হচ্ছে, এখানে স্পিন সহায়ক পিচ নাকি পেস বোলিং পিচ, এবং আমরা কি 3 জন স্পিনার নিয়ে খেলবো নাকি 3 জন পেস বোলার নিয়ে খেলবো? ওকে, ধন্যবাদ। 3 জন স্পিনার নাকি 3 জন পেস বোলার? দেখেন, ইতিহাস বলে কানপুরের উইকেট স্পিন উইকেট লো করে। লো বলে আনইভেন লো না, ওখানে কিন্তু মোটামুটি সাকসেস। এমন না যে আপনি লাইকে আমরা যেটা সবসময় কমপ্লেন করি মিরপুরে 2 পেস বা 2 বাউন্স থাকে, ওটা না, ওদের লো উইকেট স্পিনিং উইকেট থাকে। তো ওই হিসাবে এটা এখান থেকে বলা ইটস ভেরি ডিফিকাল্ট। আমার মনে হয় বৃষ্টির একটা বাগড়া আছে, তো ওই একটা জায়গায় ম্যানেজমেন্ট চিন্তা করবে যে আমি, যেমন লাস্ট ম্যাচ যদি আপনি দেখেন, টস জিতে বাংলাদেশ চেন্নাইয়ে নিয়েছে, কিন্তু ফিল্ডিং নিয়েছে, যেটা ভেরি মানে সবাই অবাক হয়েছে। তো এই জন্য আমরা যারা টিভিতে কথা সবাই কিন্তু বলেছে যে টস জিতে ব্যাটিং, কারণ ইতিহাস নাই যে টস জিতে কেউ বলিং নিয়েছে, কিন্তু ওটা সিচুয়েশন এমন আমরা সাকসেসও হয়েছি। তো সেম আজকে 3টা বোলার নিয়ে খেলে, বাট আমার কাছে মনে হয় যেভাবে ইতিহাস বলছে কানপুরের লো উইকেট স্পিন উইকেট, হয়তো যেহেতু আমরা ফাস্ট বোলিং এখন রিসেন্ট পাস্টে আমরা ইমপ্রুভ, মানে আমরা ডিপেন্ড হচ্ছি। আমার মনে হয় দল স্পিন নিয়েই যাবে। ঠিক আছে, যে 3 জন স্পিনার নিয়ে খেলবে। আমার কাছে মনে হয় সেক্ষেত্রে তাইজুল কি ঢুকছে একাদশে আপনার হিসাবে? যেহেতু সাকিব থাকবেন, হয়তো অনেকে বলতে পারে যেটা আমি পক্ষপাতি না, 2টা লেফট আর্ম কেন, তো ওই জায়গায় যদি নাইমকেও নেয় 2টা অফ স্পিনার কেন। আমি বরাবরই মনে করি যে তাইজুল অলওয়েজ লো প্রোফাইল প্লেয়ার, ওকে যখনই খেলে পারফর্ম, অবশ্যই ওই জায়গায় তাইজুল ঢুকবেন। হয়তো যদি টিম ম্যানেজমেন্ট মনে করে ওই জায়গায় নাইম আর তাইজুলের মধ্যে, হয়তো আমি তাইজুলকে একটু এগিয়ে রাখবো। 11-এর মানে আপনার আর কোনো পরিবর্তন কি সাজেস্ট আছে? আমরা শুনছি যে সাদমান এবং সে জাকিরের জায়গায় একটা রাইট হ্যান্ড ব্যাটার ঢুকতে পারেন, মাহমুদ হাসান জয়ের কথা। আবারও বলছে রাইটি লেফটি, এটা আমার যদি 4টা 6টা লেফটি হয় বা অসুবিধা নাই, তো যে পারফর্ম করি। এখানে কোশ্চেন এই জন্য আসছে, 3 জনই মানে একই টাইপের প্লেয়ার লাস্ট 2-3 বছর। জয়ও 34 গড়, জাকিরের 32 গড়, সাদমানও সেট হয়ে 25-30 করে আউট হয়ে যাচ্ছেন। একটা লাস্ট বড় রান করেছেন, জাকির এর আগে একটা 100 করেছেন, তারপর সাম্প্রতিক সময় রান করছেন না। জয় ইঞ্জুরির জন্য বাদ পড়েছেন, কিন্তু আগেরও জয়েরও ইতিহাসে এই টাইপের না। বাট আমি মনে করি কি যে যখন একটা প্লেয়ারকে সুযোগ দিবেন, হয়তো অনেক সাদমান হোসেন উনি 90 করেছেন, লাস্ট ইনিংসে 35 করেছেন, খুব সফট ডিসমিসাল, পাকিস্তানের 24 করে আউট হয়েছেন, ওনাকে এটা একটা চান্স দেওয়া উচিত। আর জাকিরের ব্যাপারটাও সেম, যে উনি নো ডাউট চমৎকার ক্যাচ নিয়েছেন, উনি লাস্ট 4 ইনিংসে রান করেননি। বাট আমার মনে হয় যখন আপনি একজন সুযোগ দিবেন, ওকে ম্যাক্সিমাম সুযোগ দিয়েই ড্রপ দেওয়া উচিত। 11-এ তাহলে আপনি কি একটাই পরিবর্তন দেখেন? হ্যাঁ, একটাই পরিবর্তন আমি চাবো। সেটা কার জায়গায় তাইজুলকে আপনি যদি দেখেন? আমি মনে করি রানার জায়গায়, যেহেতু লো উইকেট, রানা স্টিল ওই মানে আরও রেডিওতে সময় লাগবে, নো ডাউট ভালো বোলিং করছেন, এগ্রেসিভ বোলার, বাউন্সার মারছেন, কিন্তু ওই একটা জায়গায় চেঞ্জ হয়। আমার মানে রানার জায়গায় তাসকিন ওয়াসলি এক্সপিরিয়েন্স, তো ওই জন্য আমি তাসকিনকে রাখবো। এই জায়গাটা ওনার এক্সপিরিয়েন্স, ওই জায়গাটা আমি রানার জায়গায় আমি হয়তো তাইজুলকে নেব। এটা জাভেদ ওমরের মত। আমরা একটু কানপুরে কি অবস্থা, টিম ম্যানেজমেন্টের কি ভাবনা, সেটা একটু জানতে চাই আমাদের সহকর্মী আশিক রুদ্রর মাধ্যমে। রুদ্র, কালকেই টেস্ট শুরু, আমাদের বেশ কিছু প্রশ্ন জানার। 1 নম্বর হলো যে বাংলাদেশ দলের আজকের অনুশীলন কখন, এবং বাংলাদেশ দল আসলে একাদশ নিয়ে কি ভাবছে? জাভেদ ওমর যেটা বলছিলেন শুনছিলেন নিশ্চয়ই, যে তিনি একটা পরিবর্তনের কথা বলছেন, নাহিদ রানার পরিবর্তে তাইজুল ইসলাম, তার মতামত, দলের ভাবনাটা আসলে কেমন?
রেজন, শুরুতেই বলতে চাই যে বাংলাদেশের কানপুর টেস্টের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু একটা বড় একটা ছেদ পড়েছে। কারণ আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে আজকে কিন্তু অনুশীলন শুরু করার কথা বাংলাদেশ সময় 2টা থেকে, তবে তার আগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি শুরু হয়ে গেছে, মাঠ কিন্তু একেবারে ঢেকে ফেলা হয়েছে। সকালের দিকে ভারত অনুশীলন করতে পেরেছে, তবে অনুশীলন শেষ হবার পরে কিন্তু বৃষ্টি নেমেছে। অর্থাৎ এই বৃষ্টিটা ওয়েদার ফোরকাস্ট যেটা বলছে আজকে মোটামুটি বিকাল পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা আছে। সেই ক্ষেত্রে আসলে বাংলাদেশ এই টেস্টের আগের দিন প্রস্তুতি নিতে পারবে কিনা একটা বড় প্রশ্ন। সেই সাথে আরো জানাতে চাই, আমরা গতকাল দেখেছি যে এখানে কিন্তু 3টা উইকেট প্রস্তুত করা হয়েছে, 3 ধরনের উইকেট। কোন উইকেটে খেলা হবে সেটা কিন্তু বাংলাদেশ এখন পর্যন্ত জানে না। আমরা দেখেছি গৌতম গম্ভীর কালকে ইন্ডিয়ান কোচ উইকেটে বাউন্স করে দেখেছেন কয়েক দফা, যে কতটুকু বাউন্স করে বা উইকেটের আসল অবস্থাটা কি সেটা করেছেন। বাংলাদেশ কিন্তু সেটা যাচাই করার চেষ্টা করতে পারেনি, যেহেতু কোন উইকেটে খেলা হবে সেটা কিন্তু বাংলাদেশ টিম এখন পর্যন্ত জানে না। আজকে হয়তো একটা সুযোগ ছিল উইকেট দেখে একটা পরিকল্পনা করা কিংবা একটা একাদশ সাজানো, সেখানেও একটা বড় একটা ছেদ পড়েছে। কারণ বৃষ্টির কারণে পুরো মাঠ কিন্তু ঢেকে ফেলা হয়েছে। অর্থাৎ উইকেট কেমন আচরণ করবে এরকম কোন বাংলাদেশ কালকে হয়তোবা টেস্টে নামতে পারে। পাশাপাশি আপনি একাদশের কথা বলছিলেন, মাহমুদুল হাসান জয় তেমন বাংলাদেশ হয়তো একাদশে দিতে পারে, কারণ কানপুরের উইকেট কিন্তু 3য় দিন থেকে অনেকটা স্পিন ফ্রেন্ডলি হয়ে যাবে। সেক্ষেত্রে সাকিব এবং মিরাজ যদি একাদশে থাকে, তার সাথে পাশাপাশি তাইজুল এবং নাইম, আমরা দেখেছি গতকাল এই দুজনকে একটা লম্বা সময় ধরে তারা একজনকে সুযোগ দিতে পারে একাদশে। রেজওয়ান, ধন্যবাদ আপনাকে রুদ্র, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। বৃষ্টির সংখ্যার কথা বলছিলেন, তাইজুলের কথা বলছিলেন, নাইমের কথা বলছিলেন, খেলতে পারেন। বৃষ্টিটা একটা চিন্তার কারণ কিনা? আমরা আবহাওয়ার পূর্বাভাসে দেখেছি প্রথম দুদিন আসলে বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। আজকেও প্র্যাকটিস যদি না করতে পারে বাংলাদেশ দল, এটা আপনার কন্ট্রোলে না। বৃষ্টিতে আমরা সবসময় ক্রিকেটের চিন্তা করি, যেটা আমার কন্ট্রোলে ওটা নিয়ে আমরা চিন্তা করেন। বৃষ্টি নিয়ে চিন্তা করা উচিত না। বৃষ্টি যদি এরকম কন্টিনিউ একদিন হয়, যদি কিছুক্ষণ পর খেলা তৈরি হয়, তখন টসটা একটু ভাইটাল হয়ে যায়। কেন ওই 2-4 ঘন্টা যখন একটা ময়েশ্চার তৈরি হয়, তখন 5-10 ওভার খুব ইম্পর্টেন্ট হয়, যেটা প্রতি দলে সাফার করে। তো ওই একটা জায়গায় ব্যাপার থাকে টস উইনিংটা। আদারওয়াইজ বৃষ্টি আপনার কন্ট্রোল না, ওইটা নিয়ে চিন্তা করা উচিত না। যেটা আমাদের স্ট্রেংথ, আমরা কি বা আমাদের প্ল্যানিং, ওদেরকে নিয়ে কিছু চিন্তা করব, কিছু ফুটেজ দেখবো, বাট আমাদের মতো আমরা এগিয়ে, আমাদের স্ট্রেংথটা কোথায়, আমরা কিভাবে তাদেরকে। কিন্তু উইকেটটার কথা যেটা বলছিলেন রুদ্র, যে এখনো জানা যায়নি, আজকে জানার সম্ভাবনা ছিল, কিন্তু সেটাও আজকে ঢেকে ফেলার কারণে আসলে এটাকে কোনো ধরনের এফেক্ট ফেলে না। অফকোর্স না। আপনার মাঠে পার্টিকুলারলি উইকেট তো আপনাকে একটা মেসেজ দেয়, কিন্তু আপনার পার্টিকুলারলি সময় বা পার্টিকুলারলি বল আপনাকে খেলতে হবে। টপ লেভেলে এভাবে চিন্তা করে না কি আল্লাহ উইকেট অনেক ফেসে আছে বা অনেক বাউন্স, কেন ওটা পজিটিভ নিয়ে যায়, কেন খেলতে তো হবেই। তো এটা একটা বড় এফেক্ট না। আমরা কথা বলছিলাম কানপুরে বাংলাদেশের ভাগ্য বদলাবে কিনা। আগামীকাল থেকে শুরু হবে কানপুর টেস্ট, কিন্তু আদৌ শুরু হবে কিনা? বৃষ্টি শুরু হয়ে গেছে কানপুরে, আজকেই অনুশীলন করতে পারবে কিনা বাংলাদেশ, সেটা নিয়েই প্রশ্ন উঠেছে। আমাদের সঙ্গে আছেন জাভেদ ওমর বেলিম, সাবেক ক্রিকেটার। আমরা বিরতির আগে কথা বলছিলাম বাংলাদেশের একাদশ নিয়ে, সাকিবকে নিয়ে, বৃষ্টি নিয়েও কথা হয়েছে। প্রথম টেস্টে আপনাকে যদি বলা হয় যে প্রথম টেস্টের কোন জায়গাটায় বাংলাদেশ সবচেয়ে বড় ভুল করেছে, যেই জায়গাটায় উন্নতি কিংবা চেঞ্জেস এই টেস্টে দরকার, কোনটা বলবেন? অফকোর্স স্টার্টটা, আমরা যে ব্যাটিংয়ের স্টার্টটা, বোলিং যেমন চমৎকার স্টার্ট করেছি, ওরাও ভালো ব্যাটিং করেছে, তার মধ্যে আবার পরে এসে ওরা এক্সট্রাঅর্ডিনারি ব্যাটিং করেছে বাংলাদেশ। হ্যাঁ, এক্সট্রাঅর্ডিনারি ব্যাটিং করেছে, ফলোড বাই আমরা ওই জায়গাটা বোলিংয়ে যদি বলি, আমরা একটু ইজি রান দিয়ে দিয়েছি। ওই জায়গায় বাংলাদেশ ছিটকে গিয়েছে একদম। ওরা ওই অবস্থা থেকে ওরা মানে 400+ বোধহয় রান করেছে। আবার সেম ব্যাটিংয়ের ক্ষেত্রে আমরা ওই যে প্রথম 10-15 ওভার মানে এত স্ট্রাগলিং করে আমরা সার্ভাইভ করে থাকতে পারিনি, উইকেট পড়ে গিয়েছে। তো একদম ওখান থেকে আমরা ম্যাচ থেকে ছিটকে ওই একটা জায়গায়। বরাবরই আমি সবসময় বলি, টেস্ট ম্যাচে ভালো করতে হলে আপনার স্টার্টটা খুব ইম্পর্টেন্ট হয়ে যায়, স্পেশালি ওপেনিং স্টার্ট, আর যদি বলিং করি বোলিংয়ের স্টার্ট একটা দলকে। তো ওই জায়গাতে কন্টিনিউ করাটা, আমরা স্টার্ট করছি অনেকবারই টেস্ট ম্যাচ দেখেন, কিন্তু পরে আমরা ওটা ধরে রাখতে পারি না। ধরে রাখতে বড় কারণ হয়তো আমরা এক্সট্রা অর্ডিনারি কিছু করতে চাই, ওরা তো অবশ্যই ভালো খেলবে, ওরাও খেলতে আসছে, হয়তো ওদের 4তে 4টা থাকে 3 থাকে, ওই জায়গাতে আমরা ওদেরকে রান না দেওয়া, যদি কোনো কারণে উইকেট না নিতে পারি, তো রান দিয়ে দেওয়াতে ওইটা আমরা একদম আউট অফ টেস্ট ম্যাচ চলে গিয়েছিলাম। তো সেম এই 2 জায়গায় ইমপ্রুভ করা দরকার, কি আমরা যেটা হয়তো এক সেশনে 1টা উইকেট থাকবে বা 2টা উইকেট, 4টা সেশনে
ধরেন 4 উইকেট থাকে 5 উইকেট, এটা একটা ইমপ্রুভের জায়গা। আর ফাস্ট বোলিং তো অবশ্যই খুবই মানে চমৎকার। লাস্ট যে 3টা টেস্ট ম্যাচ দেখেন, আমরা হয়তো মানে ডমিনেট করেছি। এর আগে আমরা ভালো বোলিং করেছি, কখনো ডমিনেট করিনি, বাউন্সার মারছি, সুইংয়ে বিট করছি, সিমে বিট করছি, যেটা এবার অনেকখানি আমরা ফাস্ট বোলিং স্লটটা খুব ইমপ্রুভ করেছি। তো ওই একটা জায়গাটা ভালো জায়গা, ওটা কন্টিনিউ করলে বাংলাদেশের ফিউচার টেস্টের জন্য অনেক লাভবান হবে। আর অলওয়েজ আমরা ওপেনিং জায়গাটা তো আমরা অলওয়েজ সাফার করছি যে আমাদের নো ডাউট পার্টনারশিপ হচ্ছে না অনেক, মানে এটা বড় একটা পার্থক্য গড়ে তুলে একটা ভালো প্লেয়ার আর নর্মাল প্লেয়ার। অনেক যে টাইপের ব্যাটিং করেন, উনি ধৈর্যশীল থেকে খেলতে পারেন, কিন্তু ওই জায়গায় উনি 24-34 হয়তো টাইমবিন দলের লাভ হয়, ওনার লাভ হয়, কিন্তু লং রান এটা ক্ষতি হয়। তো উনি যদি এটা বড় রান করতে পারেন, এটা সবচেয়ে বড় লাভ আমার দল। কেন একটা ওপেনিং স্লট থেকে আপনি এত টাফ সিচুয়েশনে সার্ভাইভ করে আপনি যখন 34 বা আমরা বলি এটাকে ক্রাইম, আপনি সেট হওয়া আউট হওয়াটা, তো অনেক যদি কন্টিনিউ করে একটা বড় পাওয়া হবে। মানে তামিম পার্টনার আমরা ভালো খুঁজে পাচ্ছি না। একটা বড় কারণ হচ্ছে দে আর নো ডাউট তারা প্রুভেন প্লেয়ার, 100 মেরেছে, অনেকও মেরেছে, জাকিরও মেরেছে, বাট দে আর 34-35 করে তারা আউট হয়ে যাচ্ছে, তারা কনসিস্টেন্ট না। এই জায়গায় যদি ইমপ্রুভ করে, কারণ আপনার টেস্ট ম্যাচ ড্র করতে হলে আপনার রান করতে হবে, জিততে হলে 20টা উইকেট নিতে হবে, তাই না? তো এই রানগুলো বড় যে আপনি 350, আমি বলছি না 500 রান করেন, 350 রান যদি 2টা ইনিংস মিলে 550 করেন, আপনি দেখবেন 60-70% ম্যাচ টেস্ট ড্র হবে। একটা অপরচুনিটি পাবেন আপনি বোলিংয়ে 20টা উইকেট, আপনি হয়তো 5টা-4টা ম্যাচ পর আপনি জয়লাভ করবেন, তখন আপনার বিশেষ জায়গাটা তৈরি হবে, যেটা এবার আমরা পাকিস্তানে করেছি। এটা আমরা কন্টিনিউ করতে পারি না। ইনশাল্লাহ নেক্সট ম্যাচ যেরকম কন্টিনিউ করে আমাদের অনেকগুলো টেস্ট ম্যাচের সামনে, তো এটা মানে বাংলাদেশ ক্রিকেট তখন একটা স্টেবল জায়গায় যেতে পারবে, যেটা ওয়ানডেতে হয়েছে। আমরা কিন্তু ওয়ানডে 6-7 ভালো খেলা শুরু করলাম, তখন আমরা ছিলাম, পর আমরা ছেড়ে দিলাম, তখন আবার সাকিব, মুশফিক, তামিমের চমৎকার খেলে একটা এস্টাবলিশ দল হিসেবে পরিণত হয়েছে। টেস্ট এটা হচ্ছে আমরা ভালো খেলেছি, নিউজিল্যান্ডে জয়লাভ করেছি, পাকিস্তানে জিতেছি, কিন্তু আমরা কনসিস্টেন্ট না। তো ওই জায়গায় কনসিস্টেন্ট আপনার হলে আপনার বিশ্বাসের জায়গাটা আসবে। তো অনেক জায়গায় ইমপ্রুভের জায়গা, সবসময় ইমপ্রুভের জায়গা থাকে, কিন্তু বড় ইমপ্রুভের জায়গা হচ্ছে আমাদের লম্বা ইনিংস খেলা, বড় 100 মারা। কিন্তু তাও তো আপনি এই দুজনের উপরই ভরসা রাখতে চাচ্ছেন। অফকোর্স আমি মনে করি যে একটা প্লেয়ারকে যখন আপনি একটা প্লেয়ার 90 করে বা 100 করে, তখন বা ইনজুরির কারণে সে বাদ পড়ে, যে প্লেয়ারটা চান্স পেয়েছে তাকে হয়তো 35-40 ওকে ম্যাক্সিমামই সুযোগ দেওয়া উচিত। তারপর কেন, যাতে ও স্যাটিসফাইড থাকে, আর আমি একটা চান্স পেলে ভালো হতো। এটা কেন আপনি অলরেডি ওকে ইনভেস্ট করে ফেলছেন। সাকিবের কথা বললাম, উনি তো নো ডাউট চ্যাম্পিয়ন প্লেয়ার, বাট ওই জায়গায় যখন আমরা নতুনকে আনবো, সেটা ব্যাটসম্যান হিসাবে খেলবো। যে সাকিব কথা হচ্ছে যে শুধু ব্যাটসম্যান হিসাবে খেলবে, তো ব্যাটসম্যান হিসাবে খেলে যদি অন্য ব্যাটসম্যান, ওকে আপনি একবার সময় দিতে হবে। তো ওয়াই নট সাকিবকে আমি ম্যাক্সিমাম যতটুকু সময় দেওয়া যায়, টিম ম্যানেজমেন্ট ডিসিশন, এটা আমার একটা ব্যক্তিগত অভিমত, যদি আমরা এটা করতে পারি, তাহলে কি ওই প্লেয়ারটা একটু রিফান্ড হয়ে আসবে। আপনি সাকিবকে বাদ দিয়ে আপনার নিতে পারবেন না, আর হয়তো যদি ইনজুরি হয় রেস্ট দেন তাহলে নিতে পারবেন। আপনি যদি ড্রপ যায়, জেনুইন ড্রপ যায়, তাহলে তো আপনি ওকে আর ইনভেস্ট করবেন না। তো আপনি যেহেতু উনি এত এস্টাবলিশ প্লেয়ার, ওকে আপনি ম্যাক্সিমাম ইউজ করেন। সেম অনেকের ক্ষেত্রে বলছি যে উনি একটা সুযোগ পেয়েছে ইনজুরির কারণে, উনি রান করেছে, ওনাকে আপনি ম্যাক্সিমাম সুযোগ দেন। ওকে, একদম লাস্ট প্রশ্ন এক কথায় জানতে চাই, মানে আপনার চান্সেস কতটুকু, মানে আগের ম্যাচে আমরা যেভাবে হেরেছি তার চেয়ে জয়, ড্র কিংবা লড়াই করার চান্সেস কতটুকু মনে করেন এক কথায়? না, অফকোর্স ভালো চান্স, কেন একটা সাইকোলজি যদি বাংলাদেশ ফিট থাকে, আমার মনে হয় বাংলাদেশ পারফর্ম করেছে অলরেডি এগেন্স্ট ইন্ডিয়া। তো সাইকোলজি, মিডিয়া এত প্রেশার থাকে, ওটাই ঠিক রাখে, অবশ্যই অলওয়েজ ভালো চান্স। ধন্যবাদ আপনাকে জাভেদ ওমর আমাদের স্টুডিওতে আসার জন্য। আমরাও আশা করি যে ভালো চান্সকে বাংলাদেশ মাঠে প্রমাণ করে দেখাবে। কানপুর টেস্টে ভালো কিছু অপেক্ষা করছে বাংলাদেশের জন্য, সেই প্রত্যাশা রেখে আজকের মতো এখানে শেষ করছি।